হয়ে যাচ্ছে, সংক্ষেপ করে বিভিন্ন ধরনের সমস্যা তারা তৈরি করছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা গতকালকেও নির্বাচন কমিশনে গিয়েছিলাম। সেখানে আমরা বলেছি আজকে এই সবগুলো বিষয়কে সামনে রেখে জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সম্মানিত নায়েবে আমির জনাব ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতির উদ্দেশ্যে তিনি কথা বলবেন আপনাদের মাধ্যমে। যে ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত বিষয় তুলে ধরবেন এবং আপনাদের সহযোগিতা আমরা চাই। আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা অবহিত করতে চাই যে কে বা কারা কিভাবে এই কাজগুলো করছে সে সমস্ত বিষয় তিনি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। এ পর্যায়ে আমি জনাব ডাক্তার সৈয়দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে সাংবাদিক বন্ধুদের সামনে আজকের এই সংবাদ সম্মেলনে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। জনাব ডাক্তার সৈয়দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয়ে আপনাদের মাধ্যমে জাতির দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যাদের 43% হচ্ছে মহিলা এবং এর সংখ্যা নট লেস দেন 1.5 কোটি। আলহামদুলিল্লাহ, আমাদের আরপিওতে 33% মহিলা করার একটা বিধান আছে রাজনৈতিক দলসমূহের, এটা আপনারা জানেন, এবং একমাত্র জামাতেই এই শর্তটি পূরণ করতে পেরেছে। যদিও আমাদের বন্ধুরা নানাভাবেই মনে করে যে জামাত ইসলামীতে নারীদের গুরুত্ব কম। যাদের দলে বেশি নারী তাদের দলে যদি নারীর গুরুত্ব কম হয়, যাদের দলে কম নারী তাদের দলে নারীর গুরুত্ব কেমন হবে? কিন্তু অপপ্রচারের মাধ্যমেই একটা ভুল জিনিসকেই তারা এস্টাবলিশ করতে চায়। আপনারা জানেন যে নির্বাচন খুবই আসন্ন এবং এই নির্বাচনে জামাত ইসলামীর মহিলারা খুবই অ্যাক্টিভ। আমাদের মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে, স্ব এলাকায় বিভিন্ন ভোটারদের সাথে কন্ট্যাক্ট করছে, যেমনিভাবে আমাদের পুরুষ কর্মী সমর্থকরাও ভোট চাচ্ছে। এবং আমাদের যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে সারা দেশে আমাদের নারী সমর্থকই বেশি, জামাতকে ভোট দেবে মহিলারা বেশি এবার, কারণ মহিলারা শান্তিপ্রিয় এবং তারা বিশৃঙ্খলাকে, উগ্রতাকে পছন্দ করে না। আমার যে নির্বাচনী এলাকা আছে চৌদ্দগ্রাম, সেখানেও আমার অ্যাসেসমেন্ট হচ্ছে আমি পুরুষদের চেয়ে নারী ভোট বেশি পাবো ইনশাআল্লাহ। পুরুষের ভোট বেশি পাবো, অনেক পাবো, কিন্তু রেট অফ দি ভোটার্স নারী এবং পুরুষের ভিতরে নারীরাই বেশি এবং খুবই অ্যাক্টিভ। তো সারা দেশে আমাদের নারীরা এরকম অ্যাক্টিভ। আমাদের প্রধান প্রতিপক্ষ যারা আছেন তারা এটা বুঝতে পারে, ওরা এটা টের পেয়েছে যে জামাতের মহিলা নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে যেতে পারে। এই জন্য সারা দেশে আমাদের মহিলাদেরকেই তারা আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। আমরা সবসময় এটা মনে করি নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত, আমাদের মায়ের জাত, আমাদের বোনের জাত, আমাদের কন্যার জাত, এবং তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সকলেরই। কিন্তু আনফর্চুনেটলি যারা বেশি বেশি করে চিৎকার করে নারী অধিকার এবং স্বাধীনতার কথা বলে, তারাই এখন দেখছি শুধু রাজনৈতিক কারণেই নারীদের উপর হামলা করছে। এবং এটা শুধু নারীদের উপর করছে না, সারা দেশের আপনারা দেখছেন যে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে ইতিমধ্যেই হামলা শুরু হয়েছে। বক্তৃতায় জিহ্বা কেটে দেওয়ার কথা বলা হচ্ছে, হাত নিয়ে যেতে পারবে না জামাতকে ভোট দিলে, সেরকম কথা হচ্ছে। আপনাদের রেডিও টেলিভিশন থেকেই আমরা এগুলো শুনতে পাচ্ছি। তো যেখানে এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে যে এবার নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন, কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয়,
শান্তিপূর্ণ না হয় এবং নিরপেক্ষ না হয়, তাই নির্বাচনের রেজাল্ট যাই হোক এটা দেশ এবং বিদেশে কোনো গ্রহণযোগ্য হবে না। তো এত বড় আন্দোলনের পরেও যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে আমাদের ভবিষ্যৎটা কী? ভবিষ্যৎটা খুবই অন্ধকার এবং খুবই নেগেটিভ হবে এই জাতির জন্য। রাজনৈতিক দলগুলোর এখানে ভূমিকা আছে সরকারের পাশাপাশি, কারণ সমস্ত রাজনৈতিক দলকে এটা বোঝা উচিত যে জোর করে ক্ষমতায় গেলে এইবার আগের চেয়েও খারাপ পরিণতি হতে পারে। সুতরাং আমি এই আহ্বান জানাবো সব রাজনৈতিক দলের প্রতি, ইনক্লুডিং জামাত ইসলামী, যে আমাদের সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখতে হবে এবং একটি সঠিক নির্বাচন যাতে হয় এই দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। না হয় এ দেশকে উদ্ধার সঠিক পথে রাখার আর কোনো বিকল্প থাকবে না এবং এতে করে সকলেই আমরা সাফার করব। কেউ যদি মনে করে জোর করে ক্ষমতায় গেলেই বোধহয় সব শেষ হয়ে গেল, আমি মনে করি এটা মারাত্মক ভুল রাজনৈতিক চিন্তা এবং সিদ্ধান্ত হবে। আমি কয়েকটি জায়গায় তারা যে হামলা করছে এর সামান্য একটি নমুনা, দিস ইজ নট দি অল, কারণ সবটাই বের করে এনে এখানে আনা ইটস নট পসিবল, কিন্তু কয়েকটি নমুনার কথা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি কী অংশ এখানে আছে এবং এটার একটা এখানে কিছু আমাদের ডকুমেন্টারিও আছে যেখানে যেখানে তাদের ঘটনা আছে, এগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি বিভিন্ন পত্রিকায় যেগুলো আসছে। ঘটনাগুলি শুধু আমি উল্লেখ করছি কারণ আমি তো লম্বা করতে চাই না, আপনাদেরকে ব্রিফিংটা দেওয়া হবে। যেমন রোববার 25শে জানুয়ারি দুপুরে যশোর 2 আসনে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের প্রচারণাকালে জামাতের নারী নেত্রীর উপর যুবদলের হামলা ও হেনস্থার ঘটনা ঘটেছে। এতে 2 জন নারী আহত হয়েছেন। জিগরগাছা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় জামাত ইসলামীর উপজেলা মহিলা নেত্রীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ, আহানাস, সোহাগ সহ 15-20 জনের একটি দল জামাতের মহিলা কর্মীদের উপরে অতর্কিত হামলা করে আহত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা মহিলাদের ভ্যানিটি ব্যাগও ছিনিয়ে নিয়ে যায়। চুয়াডাঙ্গায় 25শে জানুয়ারি রোববার বেলা 3:30টার দিকে জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পক্ষে জামাত ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নারী নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এ সময় এলাকার বিএনপির কয়েকজন নারী কর্মী প্রথমে তাদের বাধা দেন এবং হেনস্থা করেন। পরে বিএনপির পুরুষ কর্মীরা ঘটনাস্থলে এসে জামাতের নারী কর্মীদের গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মারধরের অভিযোগ করেছেন জামাতের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় জামাতের 5 জন নারী আহত হয়েছেন। কুমিল্লা নির্বাচনী প্রচারণার সময় জামাতের নারী কর্মীদের প্রকাশ্যে ঘিরে ধরে হেনস্থা করা হয়। নারীদের হিজাব নাকাব খুলে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নারীদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে, চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির কর্মীদের দ্বারা জামাতের নারী কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। নারীদের প্রচারণার কার্যক্রমে বাধা দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। লালমনিরহাটে জামাতের নারী কর্মীদের হিজাব নিয়ে টানাহেঁচড়া করে এবং হিজাব খুলে নেয়। তারা বলে ভোট চাইতে নয় বরং চুরির জন্য এসেছে নাকি জামাত কর্মীরা। ঘটনার ভিডিও ধারণ করলে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। জামাতের পুরুষ সদস্যদের বিএনপি নেতাদের নেতৃত্বে রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয়। 4টি মোটরসাইকেল ভাঙচুর করে, একটি ল্যাপটপ ভাঙচুর করে। প্রশাসনের সামনে ঘটনা ঘটলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। ভোলার লালমোহনে রমাগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে জামাতের নারী কর্মীরা গণভোট ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে ইউনুস পাটোয়ারির বাড়িতে যান। এ সময় স্থানীয় নূর নবীর ছেলে রুবেল তাদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। বিষয়টি জানতে পারে এক নারী কর্মীর স্বামী ও রায়চাঁদ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন মুঠোফোনে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তাকেও গালিগালাজ করেন। পরে রুবেল জসিমউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার উপর হামলা চালায়। সন্ধ্যার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী বাজার এলাকায় জড়ো হন। এক পর্যায়ে 10 দলীয় জোটের কর্মীদেরও হামলা চালানো হয়। এতে বিডিপির বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্তত 15 জন নেতাকর্মী গুরুতর আহত হন।
লালমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়। অপরদিকে বলার চরপেশনে পছন্দের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে প্রচারণায় নামায় হাজরা বেগম নামে এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছেন স্থানীয় এক যুবদল নেতা শাহাবুদ্দিন। এই সময় তাকে রক্ষা করতে গিয়ে এলে ওই নারীর 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও নির্মমভাবে মারধর ও পেটে লাথি মারা হয়। এক পর্যায়ে শাহাবুদ্দিন ওই নারীর কান ছিঁড়ে স্বর্ণালঙ্কা নিয়ে যান এবং কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে চিকিৎসক তার মাথায় 6টি সেলাই ও ছেড়ে যাওয়া কানে 2টি সেলাই দেন। জামাত নাজিররা নির্বাচনী কাজে না করতে পারে সেজন্য হুমকি দিয়েছেন বিএনপি নেত্রী ও বিএনপির এমপি প্রার্থীর স্ত্রী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া তার বক্তব্যে বলেছেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামাত ইসলামীর ছাত্রী সংস্থার কর্মীরা কেউ বাসা গেলে 999 কল দিয়ে ধরিয়ে দেবেন যাতে বয়ান দেওয়ার আর সুযোগ না পান। মেহেরপুর গহরপুর গ্রামে জামাতের নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ করায় 3 জনকে মারধর করা হয়। ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা হায়দারের নেতৃত্বে এই হামলা ও মারধর করা হয়। এর আগেও তারা একবার নির্বাচনের কাজে বাধা দিয়েছিলেন। কেরানীগঞ্জে বিএনপি কর্মীদের হাতে জামাতের নারী কর্মীরা মারধরের শিকার হয়েছেন। জামাতের এমপি প্রার্থীর পক্ষে নারী কর্মীরা বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারপত্র বিলি করেছিলেন। তখন আরেক নারী কর্মী মুঠোফোনের দৃশ্য ধারণ করেছিলেন। ঠিক সেই সময় বিএনপির কিছু নেতাকর্মী ভিডিও ধারণাকারীর মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন অন্য নারী কর্মীরা বাধা দিলে তাদের ভ্যানিটি ব্যাগ ও ওড়না টেনে ছেড়ে ফেলা হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা জামাতের নারী কর্মীদের লাথি ও কিলঘুষি দেন। এই ঘটনায় থানায় অভিযোগ করার পর ওসি সাহেব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কিছুই করা হয়নি। এছাড়াও দেশে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে নারী কর্মীরা আহত হয়েছেন, বাধার মুখে পড়েছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। সাংবাদিক বন্ধুগণ, এটি মাত্র কয়েকটি ঘটনা আমরা বিবৃত করলাম। সারা দেশে এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং এটা যেহেতু স্পর্শকাতর বেশি বলে আমরা নারীদের ইস্যুটাকেই অগ্রাধিকার দিয়ে এখানে পেশ করেছি। মূলত বহু জায়গায় অধিকাংশ কেন্দ্রেই ভোট কনস্টিটিউয়েন্সিতেই তারা হুমকি ধুমকি দিচ্ছে, মারধর শুরু করেছে এবং কেন্দ্র নিয়ন্ত্রণ এবং দখল করার মহড়া দিচ্ছে প্রকাশ্যেই অনেক জায়গায়। এটাই মনে হচ্ছে আজকে আমাদের প্রতিপক্ষ দলের একটা প্রধান স্ট্র্যাটেজি, যে তারা জানে যে জনপ্রিয়তার দিক থেকে জনগণের রায় পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং কেন্দ্র দখলেই জিতার জন্য তাদের অন্যতম প্রধান মাধ্যম এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডটাকেই তারা অগ্রাধিকার দিয়ে নির্বাচনে সকল বিজয়ের জন্য তারা অগ্রসর হচ্ছে। এখানে আমাদের কথা খুব স্পষ্ট যে নারী পুরুষ যাই হোক, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনে যদি 18, 24, 14 মতো পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমতা যাওয়ার চিন্তা করে তাদের সেটা দুঃস্বপ্ন হবে এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে এবং আন্দোলন সংগ্রাম করেই আবার সেটার পতন ঘটাবে। আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। তারা এটা ওয়াদাবদ্ধ ওই জাতির কাছে একটা ফেয়ার ইলেকশন করবেন, লেভেল প্লেইং ফিল্ড তারা তৈরি করবেন, কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি। আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি সরকারের, ইলেকশন কমিশনের বিভিন্ন জায়গায় অনেক ডিসিএসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন, আমরা সেগুলো দৃষ্টি আকর্ষণ করতেছি, কিন্তু ইলেকশন কমিশন এবং সরকার এখানে খুবই দুর্বলতা প্রদর্শন করছেন, তেমন কর্ণপাত করছেন না। হয় সরকারের বা ইলেকশন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো ক্ষমতা নাই, অথবা তারা ইচ্ছাকৃতভাবেই ওয়ান সাইডেড হয়ে একদিকে হেলে পড়েছেন, যেটা এই পুরা নির্বাচনকে প্রশ্নবোধক করবে এবং এক জটিল পরিণতির দিকে দেশকে নিয়ে যাবে। আমরা সেক্ষেত্রে সময় থাকতে সজাগ হওয়ার জন্যে এবং সঠিক ভূমিকা পালনের জন্য সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি। নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাজে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদে আমরা
আমাদের যে নারী সংগঠন আছে সেই নারী সংগঠনের উদ্যোগে আগামী 31 তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল 10:30 এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে এসে এটার প্রতিবাদে তারা এই সমাবেশ করবেন। যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের মহিলাদের পক্ষ থেকেও আরও ব্যাপক কর্মসূচি থাকবে। আর 10 দলীয় 11 দলীয় যে জোট আছে এই জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। আপাতত আমরা আমাদের মহিলা সমাবেশের কর্মসূচিটা আমরা ঘোষণা করছি যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং প্রতিপক্ষেরও আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ তাদেরও সংযত হওয়ার এবং আচরণবিধি মেনে চলার বিষয়টি আছে। অন্যথায় এই জাতি যা করণীয় সেটা করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই নির্বাচনটা তো মানে মানুষের আশা আকাঙ্ক্ষার নির্বাচন। আপনারা সবসময় বলে আসছিলেন একটি অবাধ নির্বাচন হবে, তো আপনারা অভিযোগ করলেন নারীদের উপর হামলা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলাও হচ্ছে। কমিশন কেন ব্যবস্থা নিতে পারছে না? এই অবস্থা যদি চলতে থাকে শেষ পর্যন্ত জামাত নির্বাচনের মাঠে থাকবে কিনা? কারণ অনেকে বলছেন যে তারা নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার জন্য নানা ধরনের বাহানা করছে। জি, এটা যদি বাহানা হয় তাহলে আমাদের কাছে যে প্রামাণ্য চিত্রগুলো আছে সেগুলো কোত্থেকে তৈরি হয়েছে। সুতরাং ঘটনা ঘটছে, আরও বেশি ঘটনার জন্য এটা বাহানা হিসাবে চালিয়ে দেওয়ার এটা একটা অপকৌশল এবং অপচেষ্টা, কারণ মাঠে আপনারাই দেখছেন। আর 2 নম্বর কথা হচ্ছে জামাত ইলেকশন বয়কট করবে কেন? জামাত সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করণীয়, সরকারের উপরে চাপ সৃষ্টি করা, বিরোধী দলকে ফেস করার জন্য যা করা দরকার জামাত সেভাবেই প্রস্তুতি গ্রহণ করবে। তার ভাই, আপনি 9টি ঘটনা উল্লেখ করেছেন এবং বেশ কয়েকটিতে বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করেছেন। এই 9টি ঘটনায় কি বিএনপি নেতাকর্মীরা জড়িত কিনা এটি একটু স্পষ্ট করবেন? হ্যাঁ, জড়িত বলেই তো আমরা এখানে লিখেছি। আর বিএনপি কর্মীরা ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি নেই। আছে তো 2টা নির্বাচনী অংশ, একদিকে বিএনপি আর একদিকে 11 দলীয় জোট। ভাই, আপনারা প্রশাসনে অভিযোগ করতেছেন, প্রশাসন ভূমিকা রাখতেছে না, তাহলে নিচ্ছেন অভিযোগ। আপনারা কর্মসূচিও দিচ্ছেন, এছাড়া আপনাদের নেতা কর্মীদের প্রতি আরো কোনো নির্দেশনা থাকবে কিনা? আমাদের কর্মীদের নির্দেশনা থাকবে তারা ধৈর্য সহকারে দৃঢ়তার সাথে মাঠে যেন তাদের কাজ অব্যাহত রাখে। ভাই, গতকালকে মেহেরপুরে দেখলাম যে জেলা আমিরের গাড়িতে অস্ত্র রসদ দেখা গেছে, মানে এটা গণমাধ্যমে আসছে এবং আমরা দেখছি যে ভিডিওতে আপনাদের নারী কর্মীরা বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছে এবং বলে যে জান্নাতে যাবে। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমাদের নারী কর্মীরা তো অবশ্যই ভোট চাচ্ছে, কারণ তারা তো এই দেশের নারীরা তো ভোটার, নারীরা তো দেশের ভোট চাওয়ার অধিকার আছে, সেটা বেশি চাচ্ছে বলেই তো, শুধু চাচ্ছে না, আমাদের এত বেশি অ্যাক্টিভ যে তারা পুরুষদের চেয়ে বেশি অ্যাক্টিভ। এ চাচ্ছে বলেই তো প্রতিপক্ষ ভয় পাইছে, ভয় পাইয়ে তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। ভাই, আপনারা যে ঘটনাগুলো অভিযোগগুলো এখানে তুলে ধরলেন, এর পরিপ্রেক্ষিতে কোথাও মামলা হয়েছে কিনা বা আপনারা কোনো আইনগত পদক্ষেপ নেবেন কিনা? আমরা তো বিভিন্ন জায়গায় আপনারা এখানে দেখেছেন, আমরা উল্লেখ করেছি, ওসির সাথে কথা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হচ্ছে, কোনো জায়গায় মামলা হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না। সবটা মিলিয়েই আমরা দেখছি, কারণ শুধু মামলা দিয়ে আরেকটা হয়রানি, যে মামলা করতে করতে তো হয়রানি আছে। ইলেকশনের সময় এটাই তো তাদের কৌশল, তারা ঘটনা ঘটাবে, আমাদেরকে থানা পুলিশে দৌড়াদৌড়ি করার জন্য ব্যস্ত রাখবে, ইতিমধ্যে তারা নির্বাচন করবে। সুতরাং যেখানে যেটা আমাদের জন্য করণীয় বেটার আমরা সেটা করছি, তবে ইলেকশন কমিশন মাস্ট টেক অ্যাকশন, এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য। গতকাল আমাদের সংগঠনের পক্ষ থেকে ইলেকশন কমিশনে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, প্রয়োজনে আমাদের মহিলা প্রতিনিধিরাও ইলেকশন কমিশনে গিয়ে প্রতিবাদ জানাই আসবে, অভিযোগ জানায়। কেন ব্যবস্থা নিতে পারছে না? এটা তো অভ্যুত্থানের পরবর্তী ইলেকশন কমিশন, তাদের দুর্বলতাটা কোথায়? কেন তারা এই কাজ করছে? আরেকটা বিষয় একটু ইনক্লুড করি যে দিস ইজ ভেরি আনফরচুনেট, যে তারা এটা কেন পারছে না, তারা জাতির কাছে তাদেরকে এই জন্য জবাবদিহি করতে হবে। কারণ আপনি যেটা বলেছেন এটা একেবারে স্পষ্ট, এত রক্ত, এত সংগ্রাম, এটা তো শুধু জুলাই আগস্টের সংগ্রামটাই এখানে প্রথম এবং শেষ না। এই আন্দোলন তো শুরু হয়েছে বছর পর বছর, এটার কালমিনেশন হয়েছে জুলাইতে এসে সকল দেশের সকল মানুষের পার্টিসিপেশনে। সুতরাং এরপরে এরকম একটা আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটিস এবং ইলেকশন কমিশন আর সরকারের উইকনেস অ্যান্ড নীরবতা,
এটা জাতির প্রতি একটা বেইমানি, বিশ্বাসঘাতকতা, এবং এই জন্য তাদেরকে জনতার কাঠগড়া দাঁড় হতে হবে। একটা অভিযোগের বিষয়টা খুব স্পষ্ট যে গ্রামে যেসব নারীরা বাড়ি বাড়িতে ভোট চাইতে যাচ্ছে তারা আসলে ধর্মীয় বয়ানের মোড়কে ভোট চাচ্ছে। এই জায়গাতে একটা আপত্তি আছে যে তারা ভোট চাইলে সরাসরি এসে ভোট চায় বা নির্বাচনী প্রচারণা চালায়, সেখানে ধর্মের কথাটা টেনে তারপরে ভোট চাওয়া, মানে এই বিষয়টা আসলে আপনাদের তরফ থেকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা আমাদের এখানে ধর্মের মোড়কটা কি সেটা তো স্পষ্ট করতে হবে। যেমন জামাতে ইসলামী একটি রাজনৈতিক ধর্মীয় দল, আমাদের আদর্শের কথা যখন আমরা বলবো তখন তো আমরা এটা অবশ্যই বলবো যে আমরা একটা ইসলামী আদর্শের দ্বারকন বাহক। এখানে তো মোড়কের কিছু না, এটা খুব স্পষ্ট যে এবং আচরণবিধি মেনেই আমরা করছি। কমিউনিস্ট পার্টি যখন ভোট চাইতে যাবে তখন তো তারা কমিউনিজমের কথা বলতেই পারে, এটা কি অপরাধ হবে? জাতীয়তাবাদীদের যখন ভোট চাইবে তারা তো জিয়াউর রহমানের আদর্শের কথা, জাতীয়বাদের কথা বলবে, এটা কি জাতীয়দের মোড়কে হবে? সুতরাং এগুলো হচ্ছে একটা বিভ্রান্তিমূলক অপপ্রচার, যেটা মানুষ কিছু বুঝতে পারে না, বিভ্রান্ত হয়। আমরা আর ধর্মকে ব্যবহারের কথা বলে, আমরা তো ধর্মীয় দল, আমাদের ব্যবহারের কিছু নেই। বরং যারা ধর্মীয় দল নয়, ইলেকশন আসলে স্টেজে নামাজ পড়ে এবং কিছুদিন আগে বলছে যে মৌলবাদের উত্থান হইতেছে, আবার এখন বলতেছে আল্লাহ রসুলের অনুসারে তারা দেশ চালাবে, তো এটার জন্য তো আর আলাদা দল নাই। আমরা তো আল্লাহ রসুলের দল আছে, এখানে যোগ দিলেই তো হয়ে যায়। তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে পারি। এই বিষয়টি সরি আমার নলেজ আসেনি। আপনি বিএনপি মহাসচিব এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে আমেরিকার সাথে চুক্তি করে জামাত ইসলাম ক্ষমতার চেষ্টা করছে। আমেরিকার সাথে জামাত ইসলামের এমন কোনো চুক্তি আছে বলে কারোর কাছে কোনো প্রমাণ থাকলে এটা প্রকাশ্যে তারা এটা দেখা কোনো অসুবিধা নেই। কোনো দেশের সাথে আমাদের কোনো চুক্তি নাই। জামাত ইজ দ্য অনলি পার্টি যাদের ঠিকানা সবসময় অতীতে, বর্তমানে, আগামীতে বাংলাদেশ। আপনাদের যে অভিযোগগুলোর কথা বললেন সেগুলো একটা দলের প্রতি আপনারা বললেন, শুধুই কি দল নাকি নির্দিষ্ট কোনো নেতা বা কর্মীর প্রতি আপনাদের অভিযোগগুলো আছে? না, আমরা তো যেখানে যেখানে ঘটনা ঘটাচ্ছে যারা অ্যাক্টিভিস্ট তাদের অনেকের নামে তো আমরা নিয়ে আসছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সারা দেশেই এক ধরনের কমন ইনস্ট্রাকশন আছে কিনা জানি না, কারণ নেচার অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড নেচার অফ অ্যাটাক ইজ অলমোস্ট সিমিলার, বাট আই ডোন্ট নো এক্স্যাক্টলি। অ্যাকশন সিমস টু বি দ্যাট দেয়ার মাইট বি এ ন্যাশনাল পলিসি। সাংবিধানিক ব্যবস্থা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে আসলে নারীদের উপর হামলার মাধ্যমে একটা নারীদের মধ্যে ভীতি তৈরি করা হচ্ছে। এই জিনিসটা আসলে রাজনীতিতে অংশগ্রহণ একটা নারীদেরকে আবার পিছিয়ে দেবে কিনা, এবং এটার সুযোগ বিষয়ে কোনো প্রভাব বা আন্তর্জাতিক অঙ্গনে এটার একটা প্রভাব পড়তে পারে কিনা? আমি আপনার প্রশ্নের সাথে আমি একমত, কারণ আমরা নারীদেরকে গ্র্যাজুয়ালি ফ্রন্টে নিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং ন্যাশনাল কনসেনসাস কমিটিতে এটা সকলে আমরা এগ্রি করেছি যে 5% থেকে 15% ডাইরেক্ট নারীরা ইলেকশন অংশগ্রহণ করবে। তো এখন নারীদের উপর যদি এরকম হামলা হতে থাকে তাহলে তো এই প্রসেস নিঃসন্দেহে পিছিয়ে যাবে, নারীরা ভীত হবে, পরে দেখা যায় আমরা ক্যান্ডিডেটও খুঁজে পাবো না, কারণ হুইল কাম টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন অ্যাট দি রিস্ক অফ হার লাইফ, তার জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে দাঁড়ানোর জন্য নারীরা সাহস করবে না। সুতরাং নারী প্রগতির কথা বললেও মূলত নারীদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্যই এক ধরনের কূটকৌশল আছে, যেটা অবশ্যই আমাদের দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা কনডেমড হব, বাংলাদেশ কনডেমড হবে। আমি আপনার প্রশ্নের সাথে একমত। ধন্যবাদ দেই এবার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এখানে আমাদের একটু স্লাইড দেখানো যাবে? দেখানো হয়েছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ।